কথায় আছে, প্রভু জগন্নাথ না চাইলে পুরী যাওয়া কখনোই সম্ভব নয়। তো আমরা প্রভু জগন্নাথের ডাকে সাড়া দিয়েই চলে গিয়েছিলাম পুরী ভ্রমণ তথা জগন্নাথ মন্দির দর্শন করতে। আগের পর্বগুলিতে শালিমার থেকে ট্রেন জার্নি করে পুরীতে পৌঁছানো এবং পুরীতে আমাদের থাকার হলিডে হোমের রিভিউ, পুরীর বিখ্যাত বিচ মার্কেট এর সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করেছিলাম। আজকের পর্বটি হতে চলেছে পুরীতে এলে জগন্নাথ মন্দির কিভাবে দর্শন করবেন, কিভাবে মহাপ্রসাদ পাবেন, পুজো দিতে গেলে পান্ডাদের প্রয়োজন আছে কিনা, এই সমস্তটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন। তো চলুন আজকের পর্বটি লেখা যাক। হিন্দু পুরাণ অনুযায়ী 4 ধামের এক ধাম হলো এই শ্রীক্ষেত্র পুরী। বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম এই হলো 4 ধাম। পুরাণে বর্ণিত আছে প্রভু জগন্নাথ বদ্রীনাথে স্নান করেন, দ্বারকাতে বেশভূষা করেন, পুরীর শ্রীক্ষেত্রে এসে অন্ন গ্রহণ করেন এবং রামেশ্বরমে বিশ্রাম বা শয়ন করেন। দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। দেশের পাশাপাশিও বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির প্রত্যক্ষ করতে পুরীতে আসেন। বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করে। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে 4টি দুয়ার বা প্রবেশদ্বার। পূর্ব দিকে রয়েছে সিংহ দুয়ার, তার উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার, উত্তর দিকে রয়েছে হস্তি দুয়ার বা হস্তিদ্বার এবং দক্ষিণ দিকে রয়েছে অশ্ব দুয়ার। মূল দ্বার দিয়ে প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন কোণারক থেকে আনা কালো পাথরের একটি স্তম্ভ, যেটির উচ্চতা প্রায় 34 ফুট। এটি হলো অরুণ স্তম্ভ। এবার আসুন দেখে নিই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের এই জগন্নাথ মন্দিরের অনেক অলৌকিকতায় মোড়া কিছু বিশেষ দিক। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। দিনের যে কোনো সময়তেই সূর্যের আলো যেদিকেই পড়ুক না কেন এই মন্দিরের কোনো রকমের ছায়া প্রত্যক্ষ করা যায় না। মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণই ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়তে বা কোনো এরোপ্লেন উড়তেও দেখা যায় না, যা সত্যিই অলৌকিক। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে, সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রের আশ্চর্যজনক বিষয় হলো এই চক্রকে যে কোনো প্রান্ত থেকেই যে কেউ দেখলে সেটা মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম বিষয় হলো কাঠের মূর্তি।
প্রতি 8, 12 এবং 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়। অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর করা হয়, আর পুরনো মূর্তি কৌলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হল, জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন, সেটা কেউ জানতেও পারেন না। নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে, এই মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে। এই জগন্নাথ দেবের মূর্তি কাঠের তৈরি হয়, যেখানে অন্যান্য দেবদেবীর মূর্তি পৃথিবীর অন্যান্য দেশগুলিতে পাথরেরই তৈরি হতে দেখা যায়। কারণ এই মূর্তিগুলি প্রতি 12 বছর অন্তর করে পরিবর্তন করা হয় এবং তার মধ্যে ব্রহ্ম পদার্থটিও এক মূর্তি থেকে নতুন মূর্তিতে সঞ্চার করা হয়। এই ব্রহ্ম পদার্থ আসলে কি? লোককথা অনুযায়ী বা পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের হৃদয় হল এই ব্রহ্ম পদার্থ, যা প্রতি 12 বছর অন্তর পুরীর প্রধান পুরোহিত দ্বারা চোখ বেঁধে এবং হাতে দস্তানা পরেই এটি করা সম্ভব হয়। অর্থাৎ আজও শ্রীকৃষ্ণের সেই হৃদয় বা হৃৎপিণ্ডটি পুরীর শ্রী জগন্নাথ প্রভুর ভেতরেই কিন্তু ধরকাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এভাবে রান্না সম্পন্ন হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয়। উনুনের ওপর যে পাত্রটি বসানো থাকে শেষেই সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক না কেন, কখনো মন্দিরের প্রসাদ কম পড়ে না। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে, অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউয়ের কোনো শব্দই শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভেতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না। পুরীর মন্দিরের মাথায় যে পতাকা রয়েছে তার সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে। এই ঘটনার অবশ্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি। পুরীর মন্দিরের ছায়া দিনের কোনো একটি সময়ও পড়ে না মাটিতে। কেন এমন ঘটে তা নিয়ে বাস্তুকারদের মধ্যে বহু বিতর্ক চলছে যুগ যুগ ধরে। পুরীতে 1800 বছরের পুরনো রীতি অনুযায়ী প্রতিদিন 45 তলা পার করে একজন পুরোহিত মন্দিরের একেবারে উপরে উঠে যান, সেখানে গিয়ে পতাকা লাগিয়ে আসেন। আজ পর্যন্ত এই কাজের অন্যথা হয়নি। পুরীর মন্দিরের পাকশালাও দেখার মতো। পরপর হাঁড়ি বসিয়ে সেখানে একটি বিশেষ পদ তৈরি হয়। রেকর্ড বলছে সেখানে 2000 থেকে 20,000 পুণ্যার্থী রোজ ভোগ গ্রহণ করেন, আর আজ পর্যন্ত সেই ভোগ কখনোই শেষ হয়নি। আচ্ছা, এগুলি তো গেল পুরী মন্দিরের কিছু অলৌকিকতার কাহিনী। এবার আসি, আপনারা পুরী ভ্রমণ করতে এলে জগন্নাথ মন্দির কিভাবে দর্শন করবেন। পুরীর স্বর্গদ্বার বাজার বা বাজার মার্কেটের সামনে থেকে, অর্থাৎ যে কোনো জায়গা থেকেই আপনারা টোটো ভাড়া করে নিতে পারেন। সেটা আপনারা বুকিংও করতে পারেন বা শেয়ারেও যেতে পারেন। স্বর্গদ্বার থেকে পুরী জগন্নাথ মন্দিরের দূরত্ব ওই 10 কি 15 মিনিটের মতো। এবার জগন্নাথ মন্দিরের সামনে পৌঁছানোর পর আপনারা মূলত সিংহদ্বার দিয়েই জগন্নাথ মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরে যেহেতু কোনো রকমের ইলেকট্রনিক্স গ্যাজেট বা অন্যান্য সরঞ্জাম অ্যালাউ নয়, জুতো রাখার ক্ষেত্রেও আপনারা বাইরে এরকম নানা রকমের গভর্নমেন্টের কাউন্টার পেয়ে যাবেন,
তো সেখানে জমা দিয়ে টোকেন সংগ্রহ করে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও মন্দিরের বাইরে নানা রকমের দোকান রয়েছে, সেখানেও আপনারা আপনাদের সরঞ্জাম রাখতে পারেন। তবে আমার মনে হয় যে এই গভর্নমেন্টের কাউন্টারে রাখাটাই একটু বেশি সেফ হবে। এছাড়াও বাইরে আপনারা নানা রকমের দোকান পেয়ে যাবেন, খাজা গজা, বিভিন্ন মিষ্টান্ন, বিভিন্ন রকমের প্রসাদ চড়ানোর যে কিছুই রয়েছে। তো এবারে আসি পরের পয়েন্টে, জগন্নাথ দেবের দর্শন বা পুজো দেওয়ার জন্য কি আসলেই কোনো পান্ডার সাহায্যের প্রয়োজন আছে? উত্তরটা হলো একেবারেই না। পান্ডা নিলে তার সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। এখানে কিছু সুবিধা আগে বলছি। আপনারা যদি প্রথমবারের জন্য জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন, সেক্ষেত্রে পান্ডারা আপনাদের সমস্ত কিছুর সাথে পরিচয় করিয়ে দেবে। অর্থাৎ সমস্ত পুরীর মন্দিরের যে বিশাল ক্ষেত্র রয়েছে সেটি আপনাদের ঘুরিয়ে দেখাবে এবং সাথে সাথে ঘটনাগুলিও বর্ণনা করবেন। আপনাদের বেশিক্ষণ লাইন দিতে হবে না, অর্থাৎ কোন দুয়ারের লাইনটি কম রয়েছে সেই লাইনেই আপনাদের নিয়ে যাবে এবং সেভাবেই সাহায্য করবে। এছাড়া আপনাদের পুজো দেওয়া হয়ে গেলে সেই প্রসাদটিও আপনাদের হোটেলে পৌঁছে দিয়ে আসেন। সর্বোপরি বলতে গেলে প্রথমবারে যদি আপনারা পুরীতে এসে থাকেন, তাহলে একেবারেই গাইডের মতো হয়ে পান্ডারা আপনাদের সাহায্য করবে। এবারে আসি কিছু অসুবিধার কথা, যেগুলি আপনারা পান্ডা নিলে ফেস করতে পারেন। সেটি হলো, অনেক ক্ষেত্রেই দেখা যায় পান্ডারা অসৎ হয়, অর্থাৎ আপনাকে পান্ডারা যোগাযোগ করা, সেক্ষেত্রে বলে রাখি পান্ডাদের যোগাযোগ করার সাথে সাথেই আপনারা দক্ষিণার ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে নেবেন, না হলে কিন্তু পুজো দেওয়ার পর আপনাদের থেকে বেশি টাকা ডিমান্ড করতে পারে। আপনারা অবশ্যই সেক্ষেত্রে প্রসাদ পেয়েই তবেই মূল্য দেবেন। এছাড়া আপনারা যদি চান যে একাই বা নিজেরাই পান্ডা না নিয়ে দর্শন করতে বা পুজো দিতে, তো সেটাও সম্ভব। মন্দিরের ভিতরে প্রবেশ করেই আপনারা সেখানে গভর্নমেন্টের থেকে প্রসাদ কেনার জন্য আনন্দবাজার দেখতে পেয়ে যাবেন, যেখানে প্রসাদের নির্দিষ্ট মূল্য উল্লেখিত করে একটি চার্ট থাকে। সেটা দেখেই আপনারা প্রসাদ নিতে পারবেন নিজেরাই। ভগবানকে পুরী মন্দিরে প্রসাদ চড়ানোর সর্বনিম্ন যে মূল্যটি সেটি হলো 190 টাকা প্লাস জিএসটি, এবং এক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা শুধুমাত্র জগন্নাথ দেব বা বলরাম দেব বা সুভদ্রা দেবী আলাদা আলাদা করেও আপনারা পুজো দিতে পারেন, কিংবা একত্রেও আপনারা পুজো দিতে পারেন। সেক্ষেত্রে একত্রে দিলে দামটা একটু বেশি হয়। এছাড়া আরেকটি নিয়ম রয়েছে, যেটিতে আপনারা যদি চান যে প্রতিদিন আপনাদের নামেই প্রভু জগন্নাথের প্রসাদ চড়ুক, তাহলে সেক্ষেত্রে ওই 17 বা 18 এরকম টাকা করে ইন্টু 365 দিন, অর্থাৎ যত টাকা মূল্য হয় সেভাবেও আপনারা প্রসাদ চড়াতে পারেন। পুরী মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে রাত 10:30 পর্যন্ত। সকালবেলা এবং সন্ধ্যাবেলা লোকের ঘনত্ব অনেকটা বেশি থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় দুপুরের টাইমটা বা বিকালের টাইমটা আপনাদের জগন্নাথ দর্শনের জন্য ওই টাইমটাকে বেছে নিলে আপনাদের লাইনটা একটু কম দিতে হতে পারে। এছাড়া মন্দিরের ভিতরে নানা রকমের দেবদেবীর মন্দির রয়েছে, যেমন বিমলা দেবীর মন্দির, মহাদেবের মন্দির, বালগোপালের মন্দির। বালগোপালের মন্দিরে আপনারা মনস্কামনা করে এলে, অর্থাৎ মানত করে এলে, সেটি অবশ্যই পূর্ণ হয়ে যায়। এছাড়া অলৌকিক জগন্নাথ দেবের রন্ধনশালা তো রয়েছে। এবার আসি পুরীর পতাকা পরিবর্তন দেখার জন্য আপনারা বিকালবেলার বা সন্ধ্যাবেলার সময়টা মন্দিরে দিতেই পারেন। যেখানে সিংহদুয়ারের সামনের দরজার সামনে যেখানটা আপনাদের আনন্দবাজার রয়েছে, সেখানেই থেকেই আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। 60 টাকা থেকে শুরু, 100 টাকা প্রভৃতি বিভিন্ন মূল্যের ভোগ আপনারা ওখানে বসেই গ্রহণ করতে পারেন। এখানে মাটিতে বসেই ভোগ গ্রহণের নিয়ম রয়েছে। সবশেষে বলে রাখি আরও একটি কথা, সেটি হলো পুরীর জগন্নাথ মন্দির দর্শনের সময় যে জিনিসটি একেবারেই ভুলে গেলে চলবে না, সেটি হলো মন্দিরের প্রবেশের পর স্থানে স্থানেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন পুরোহিতেরা টিকাদান করার জন্য কিংবা আশীর্বাদী ফুল দেওয়ার জন্য অথবা আশীর্বাদী দণ্ড ছোঁয়ানোর জন্য রয়েছে, এবং সেগুলি আপনাদের দিকে দেওয়ার জন্য এগিয়ে আসছেন। তো প্রথমেই বলে রাখি, এরকম হলে অবশ্যই আগে থেকে কথা বলে নেবেন,
দক্ষিণার ব্যাপারে, না হলে কিন্তু ওনারা মাঝে মাঝেই অনেক টাকা দাবি করে বসেন এবং না দিলে সেক্ষেত্রে অনেক রকমের হ্যারাস হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই পুরী মন্দিরে এলে এটি কিন্তু একটু মাথায় রাখবেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ডেডিকেট করলাম শ্রী জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটিতে খুঁটিনাটি সমস্ত ব্যাপারে তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এতদূরই রাখলাম। পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো পুরী থেকে হাওড়া পৌঁছানোর আমাদের বন্দে ভারত যাত্রার অভিজ্ঞতা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি একটুও হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।